আসসালামু আলাইকুম। আজ ২৬শে জানুয়ারি ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। রুমিন ও জারার পরিকল্পনায় কুপোকাত বিএনপি জামাতের প্রার্থী। জামাত আমিরের সঙ্গে ব্রিটিশ দূতের বৈঠক নিয়ে যা ভাবছে ভারতীয় মিডিয়া। ইরানে হামলা নিয়ে কি করছে যুক্তরাষ্ট্র? এবার বিস্তারিত। এবারে নির্বাচনে চমক দেখাতে পারেন দুই স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ডাক্তার তাসলিম জারা। স্ব নির্বাচনী এলাকায় তাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাতের প্রার্থী পরাজিত হতে পারে, এমন আভাস দিচ্ছে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে ঢাকা ৯-এ ডাক্তার তাসলিম জারা এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। সাধারণ মানুষের কাছে তাদের বিপুল জনপ্রিয়তাই জয় এনে দিতে পারে। ভোটারদের কেউ কেউ বলছেন, রুমিন ও জারার প্রচারণার পরিকল্পনায় বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী হেরে যেতে পারেন। এক নির্বাচনী সমাবেশে রুমিন ফারহানা বলেছেন, আমি আপনাদের একটি ছোট অনুরোধ করছি। ১১ তারিখ বিকেল থেকে ১২ তারিখ ভোট গণনা পর্যন্ত ভোটকেন্দ্র খেয়াল রাখবেন, যেন আমার একটি হাঁসও শিয়াল চুরি না করে, আর কোনো হাঁসের ডিম চুরি না হয়। সরাইল উপজেলার শাহজাদপুর ইউনিয়নের মলাইশ বাজারে এক পথসভায় তিনি একথা বলেন। রুমিন ফারহানা বলেন, আমার এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে রামের যে অধিকার আছে, রহিমেরও সেই অধিকার আছে। শিউলির যে অধিকার, সীতারও সেই অধিকার। আমরা কারো মতামতে বাধা দেয়ায় বিশ্বাসী নই। তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান, আপনাদের মেয়ে। আপনারা যেহেতু আমাকে ভোট দিচ্ছেন, তাই এই নির্বাচন আপনাদের নির্বাচন। আপনারা আমার জন্য হাঁস মার্কায় ভোট চাইবেন, বলবেন আমাদের ঘরের মেয়েকে আপনারা হাঁস মার্কায় ভোট দিন। এটি উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রতীক। রুমিন ফারহানা বলেন, আমাদের সার কারখানা, গ্যাস ও বড় বড় মিল কারখানা রয়েছে, তাহলে কেন এলাকার উন্নয়ন হয় না? কারণ আমরা যোগ্য প্রার্থী সংসদে পাঠাতে পারি না। এবারের নির্বাচন মার্কার না, প্রার্থীর এবং ব্যক্তির নির্বাচন। ব্যক্তি যদি সঠিক না হয়, রাজনীতি সঠিক হবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে প্রচারে নেমে স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পাচ্ছেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসলিম জারা। রাজধানীর খিলগাঁও মডেল হাই স্কুলের সামনে নির্বাচনী প্রচারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। তাসলিম জারা বলেন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত হাঁটছি, মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, বাজারের রাস্তায় ও উঠানে যাচ্ছি। একটু আগে একজন ৬ তলা থেকে নেমে এসেছেন শুধু দেখা করার জন্য। খুবই স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পাচ্ছি। নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ ঘিরে ধরছেন, সেলফি তুলছেন বলে জানান ডাক্তার তাসলিম জারা। শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন বলে জানান তিনি। কেউ কেউ সন্তানদের পাশে দাঁড় করিয়ে মুঠোফোনে ছবি তুলছেন বলে জানান তিনি। নিজের ইশতেহার প্রসঙ্গে তাসলিম জারা বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতির কথা বলছি। মানুষ এতে সাড়া দিচ্ছেন। ঢাকা ৯ আসনের যে বাস্তব চাহিদা তা ইশতেহারে তুলে ধরা হয়েছে। আকাশকুসুম নয়, সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এলাকার মানুষের চাওয়া পাওয়ার ভিত্তিতে ইশতেহার তৈরি করা হয়েছে বলেও জানান তাসলিম জারা। খিলগাঁও ও বউবাজার এলাকায় প্রচারের অভিজ্ঞতা জানান তাসলিম জারা। তিনি বলেন, প্রতিদিনই এমন অনেক অভিজ্ঞতা হচ্ছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। একজন নারী ভোটারের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি বলেছেন তার ছেলে জানিয়েছে লাঠিতে ভর দিয়েও তিনি বাজারে এসে আমার সঙ্গে দেখা করবেন। এসব মুহূর্ত আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। দলীয় সমর্থন না থাকায় লড়াই করা কঠিন কিনা এমন প্রশ্নের জবাবে তাসলিম জারা বলেন, বিষয়টি তিনি ইতিবাচকভাবেই দেখছেন। এতে মানুষের আরও কাছে যাওয়া সম্ভব হচ্ছে। তারা মন খুলে তাদের সমস্যার কথা বলছেন। ইশতেহারের অগ্রাধিকার বিষয়ে তাসলিম জারা জানান, ৬টি প্রধান খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্যাস, সড়ক ও জলাবদ্ধতার মতো নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, নিরাপত্তা এবং এমপির জবাবদিহি। তিনি বলেন, নির্বাচনের পর জনপ্রতিনিধিদের খোঁজ না পাওয়ার যে অভিযোগ মানুষের আছে, সেটিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামায়াতে ইসলামের প্রধান শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করলেন ঢাকায় ব্রিটিশ রাষ্ট্রদূত। রোববার দুপুরে ঢাকার বসুন্ধরায় জামাতের দফতরে যান
ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করছে জামাত। তবে বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গেও বৈঠক সারেন কুক। এরপরে রোববার জামাতের আমির শফিকুরের সঙ্গে দেখা করেন তিনি। অনেকেই মনে করছেন দেশের নির্বাচনের আগে জল মেপে নিতে চাইছে ব্রিটেন। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কট্টর ইসলামপন্থী দল জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে আগ্রহী হয়েছে আমেরিকাও। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এই অবস্থায় বাংলাদেশের নির্বাচনমুখী প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা সেরে নিচ্ছে ব্রিটেনও। বাংলাদেশের ব্রিটিশ দূতাবাস থেকে রোববার শফিকুর কুক বৈঠকের ছবি পোস্ট করা হয়। ওই পোস্টের সঙ্গে লেখা হয়, বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে কথা হয়েছে দুজনের। জামাত শিবির ও সমাজ মাধ্যমে এই বৈঠকের ছবি পোস্ট করেছে। ওই ছবির সঙ্গে তারাও নির্বাচন বিষয়ে আলোচনার কথা উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ আরও শক্তিশালী হবে বলে আশাবাদী দুপক্ষই। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, জামাত হল বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল। দেশটির ৫৫ বছরের ইতিহাসে একাধিকবার জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এই দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল। তবে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে আবার সক্রিয় হয়েছে জামাত। জামাত শিবির বাংলাদেশে ইসলামী শরীয়ত আইন মেনে সরকার পরিচালনার পক্ষপাতী। এমনকি কর্মক্ষেত্রে মহিলাদের কাজের সময়ও কমিয়ে দিতে চায় তারা। সন্তানদের দেখভালের জন্য মহিলাদের কাজের সময় কমিয়ে দেওয়ার পক্ষপাতী জামাত। যদিও এখন জামাতের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক সমস্যা দূর করাই তাদের মূল লক্ষ্য। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে চায় তারা। নির্বাচনের আগে নিজেদের এই অবস্থানকেই তারা বেশি করে তুলে ধরতে চাইছে। ধর্ম উপদেষ্টা ডাক্তার আফমা খালিদ হোসেন বলেছেন, একটি মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে গণভোটে হাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, কেউ বিভ্রান্ত হবেন না। এগুলো সব মিথ্যা প্রচারণা। ধর্ম উপদেষ্টা বলেন, গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে। আলোকিত দেশ গড়তে গণভোটে হাঁ জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে আপনি যাকে খুশি তাকে ভোট দেবেন, আর গণভোটে হাঁ ভোট দিয়ে দেশের চেহারা পাল্টে দেবেন। গণভোটে হাঁ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে খালিদ হোসেন বলেন, নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য ১২ ফেব্রুয়ারিতে গণভোটে হাতে ভোট দিতে হবে। উপদেষ্টা সবাইকে হাঁ ভোটের পক্ষে বিপ্লব সৃষ্টির আহ্বান জানান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটের প্রার্থী আপনি, গণভোটের প্রার্থী আমি, আমরা সবাই গণভোটের প্রার্থী। গণভোটের মাধ্যমে আমরা যে দিক নির্দেশনা তৈরি করে দেব, সে অনুসারে আগামীতে সরকারকে দেশ পরিচালনা করতে হবে। তিনি নিপীড়নমূলক, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন যেন পুনরায় ফিরে না আসে, সেজন্য সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ করেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, হাঁ ভোট মানে জুলাই অভ্যুত্থান, আর না ভোট মানে ফ্যাসিবাদ। মাঝামাঝি কোনো অবস্থান নেই। নীরব থাকার কোনো অবকাশ নেই। নীরব থাকা মানে ফ্যাসিবাদের পক্ষে থাকা। তিনি ইমামদেরকে হাঁ ভোটের পক্ষে জনমত তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ জানান। রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা হলে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তি ফায়দা পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাক হোসেন বলেন, জাতীয় ঐক্য নষ্ট হলে আবারও দুঃশাসনের পথ সুগম হবে। আমরা যদি একে অপরের প্রতি সম্মান নষ্ট করি, বিভাজন সৃষ্টি করি, তাহলে এর আলটিমেট বেনিফিশিয়ারি কারা হবে সেটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। তারা যদি আবার ফেরত আসে, তাহলে দেশের কি অবস্থা হবে সেটাও মাথায় রাখতে হবে। তিনি বলেন, বিএনপি এবং দলীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ না থাকায় নতুন কিছু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি বিএনপিকে টার্গেট করছে। তাদের বলতে চাই, পার্শ্ববর্তী দেশ থেকে অর্থায়ন ও ষড়যন্ত্র হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের বক্তব্যই প্রমাণ করে তারা এখনও অনুশোচনায় নেই। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা যেন সৌহার্দ্যপূর্ণ হয় এবং ভোটের রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে। তিনি আরও বলেন, গত ১৭ বছর বিএনপি ও সমমনা দলগুলোর রাজপথে আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। জেল, জুলুম, গুম, খুনের শিকার হয়েছে, তবু জনগণের ইস্যুতে রাজপথ ছাড়েনি।
আর আমরা সহাবস্থান চেয়েছি, উদারতা দেখিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতার কারণেই তারা রাজনীতিতে ফিরেছিল, কিন্তু সেই উদারতার সম্মান তারা রক্ষা করছে না। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আলেম ওলামা ও রাজনৈতিক বন্দীদের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে তার এক হৃদয় বিদারক বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী মুফতি হারুন ইজহার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি কাশিমপুর কারাগারের সেই রুদ্ধদ্বার প্রকোষ্ঠের বিভীষিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মিডিয়ার দ্বিমুখী আচরণের ব্যবচ্ছেদ করেন। কাশিমপুর কারাগারের সাবেক জেলার জান্নাতুল ফরহাদের, যিনি বর্তমানে পদোন্নতিপ্রাপ্ত, তার নিষ্ঠুরতা এবং আমলাতান্ত্রিক পচনের চিত্র তুলে ধরে মুফতি হারুন ইজহার বর্ণনা করেন, মাত্র কয়েক গজ দূর থেকে তিনি অসহায়ভাবে এক আলেমকে নিষ্ঠুরভাবে পিটিয়ে রক্তাক্ত হতে দেখেছেন। সেই আলেমের অপরাধ ছিল ফোন করে তার অসুস্থ পরিবারের খোঁজ নেয়া। এর আগে ওই আলেমের এক শিশু সন্তান বিনা চিকিৎসায় বা সঠিক তদারকির অভাবে মৃত্যুবরণ করেছিল। এমনকি কোলের সন্তানকে শেষবার দেখার জন্য তিনি প্যারোলে মুক্তি পাননি। কারাগারের লৌহ কপাটের সামনে দাঁড়িয়েই তাকে নিজের কলিজার টুকরোকে চিরবিদায় জানাতে হয়েছিল। তিনি আক্ষেপ করে বলেন, শত শত কান্না আর আহাজারির আমরা প্রত্যক্ষ সাক্ষী, যা দীর্ঘ সময়ের লোকচক্ষুর অন্তরালে চাপা পড়েছিল। পোস্টে মুফতি হারুন ইজহার দেশের মূলধারার গণমাধ্যমগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, হাসিনা আমলের দালাল মিডিয়াগুলো তখন এসব অমানবিক নির্যাতনের খবর সযত্নে গুম করেছিল, অথচ বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেল গেটে পুনর্গ্রেপ্তারের নিউজগুলোকে তারা মানবিকতার চাদরে জড়িয়ে ভাইরাল করছে। তিনি স্মরণ করিয়ে দেন যে জেলগেটে পুনর্গ্রেপ্তারের এই সংস্কৃতি খোদ আওয়ামী লীগই প্রতিষ্ঠা করেছিল, কিন্তু তখন মিডিয়া তাদের নৈতিক দায়বদ্ধতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। রাষ্ট্র মেরামতের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি চিহ্নিত করেছেন বিদ্যমান আমলাতান্ত্রিক ব্যবস্থাকে। তার ভাষায়, অচল আমলাতন্ত্র হলো সব নষ্টের গোড়া। এই অফিসিয়াল প্রথা, যার বৈশিষ্ট্য হলো অলসতা, মূর্খতা আর অমানবিকতা, এটা ভাঙা ছাড়া রাষ্ট্র মেরামত হওয়া কিয়ামতের আগেও সম্ভব নয়। কারা নির্যাতিত হারুন ইজহার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের পরিবারের ঘটনা নিয়ে আওয়ামী লীগের কান্নার রাজনীতি এবং মিডিয়ার কৃত্রিম মানবিকতার ভানকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। একই সাথে তিনি বিরোধী পক্ষের জিঘাংসা প্রদর্শনের ঊর্ধ্বে উঠে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। জীবনে মানুষ চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মানুষ না চিনতে পারেন তাহলে পদে পদে ক্ষতিগ্রস্ত হবেন। ধরুন আপনার আশেপাশে অনেক মানুষ আছে, তাদেরকে আপনি চিনবেন কিভাবে? এক দেখাতেই কি আপনি জাস্টিফাই করবেন এই লোকটি ভালো, তার কথা সুন্দর, মনে হয়েছে, খুবই সৎ? এইসব মনে হওয়া দিয়ে কিন্তু জীবন চলে না। মানুষ চেনার জন্যে বড় একটা কৌশল হচ্ছে তাকে টাকা ধার দিন। হ্যাঁ, তিনি হয়তো আপনার কাছে টাকা নাও চাইতে পারেন, তার প্রয়োজন নেই, কিন্তু জোর করে হলেও বা জেচে হলেও তাকে 2000, 1000, 500 টাকা ধার দিয়ে দেখুন এই লোকটি ওই টাকাটি আর ফেরত দেয় কিনা। যদি না ফেরত দেয় তাহলে বুঝবেন এই লোকটি অসৎ, প্রবণ বা প্রতারক শ্রেণীর লোক। এই সব লোক থেকে দূরে থাকুন। আর প্রতিনিয়ত কাজের মধ্য দিয়ে মানুষকে কষ্টি পাথরে যাচাই বাছাই করে এরপরই তার সম্পর্কে প্রশংসা করুন বা অন্যের কাছে তার ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করলে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা প্রদান করতে পারে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আইএ। ইসরায়েলের দৈনিক ইসরায়েল হাউম জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের উপর শক্তিশালী আক্রমণ চালানোর পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। এটিকে মূল কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, এই পদক্ষেপকে আবুধাবি ও কয়েকটি ইউরোপীয় দেশ, যার মধ্যে যুক্তরাজ্য রয়েছে, সমর্থন করছে। রিপোর্ট অনুযায়ী ইউএই, ব্রিটেন ও জর্ডান গোয়েন্দা ও অপারেশনাল তথ্য শেয়ার করবে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতেও ভূমিকা রাখতে পারে। এই প্রতিরক্ষামূলক কার্যক্রমের লক্ষ্য হবে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং সাগরের গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামোর সুরক্ষা। তবে ব্রিটেনের অংশগ্রহণের মাত্রা এখনও অনিশ্চিত, বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পাশে মিত্রদের ভূমিকা কমিয়ে দেখিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল শনিবার ইসরায়েল সফর করেছেন এবং উচ্চ স্তরের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
একজন ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুই দেশের সামরিক সংযোগ কখনো এত ঘনিষ্ঠ ছিল না। তবে গোয়েন্দা তথ্য, লজিস্টিক সমর্থন এবং এয়ার ডিফেন্স সিস্টেম শেয়ার করার পরিকল্পনা করছেন। কয়েকজন আরব কূটনীতিক ও উপসাগরীয় কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার সময় তারা ক্রসফায়ারে পড়তে পারেন। সৌদি আরব, ওমান ও কাতার যুক্তরাষ্ট্রকে নতুন হামলা চালানো থেকে বিরত রাখতে চেষ্টায় রয়েছে, যখন সংযুক্ত আরব আমিরাতের অবস্থান নিয়ে রহস্য রয়েছে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।